পৃথিবী চালাতে হলে, দেশ চালাতে হলে, যেটা লিটন ভাই নূর বলছে, রাজনীতিবিদদের প্রতি আপনার আস্থা রাখতে হবে। এখন আপনি যখন রাজনীতিবিদদের বদলে আমলার প্রতি আস্থা রাখবেন, আপনি যখন পুলিশের প্রতি আস্থা রাখবেন, ওই রাষ্ট্র ফ্যাসিস্ট রাষ্ট্রই হবে। এখন আপনি দেখেন, মাত্র 6 মাস আগে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজের ছেলেরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নামলো, আজকে কেন তারা পরস্পরের প্রতি সংঘর্ষে দাঁড়াচ্ছে? এর দায়িত্ব অবশ্যই সরকারকে নিতে হবে। এবং আপনি যদি দেখেন, আপনি সব কিছুতে একটা ইন্ডিকেটর থাকে, সাফল্য থাকে। আপনি এমন মানুষ, দেশ চালানো কি এটা কোনো খেলনা, কৌতুক, মজা? আপনি এমন মানুষকে স্বাস্থ্য উপদেষ্টা বানান যিনি স্বাস্থ্যের কিছুই জানেন না। আপনি এমন মানুষকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানান, আমি জানি না আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি দেখেছেন যে তার গত 6 মাসের সাফল্যটা কি? আপনি আমাদের 55টা মন্ত্রণালয়, আমরা যদি এত শত শত মানুষের আমলায় বেতন দিতে পারি, আমি জানি না 55টা মন্ত্রণালয় কেন 55 জন টেকনিক্যাল বেস্ট লোক নাই যেন আপনি মন্ত্রণালয় চান। মনে হচ্ছে এটা একটা ঈদের কথা, আপনি কোনো মন্ত্রণালয়ে 7 দিনে একবার গেলেন, কোনো একটা গেলেন, এভাবে একটা দেশ চলে? আর আপনি সংস্কারের কথা বলছেন, সংস্কারের ম্যান্ডেট কে তাদেরকে দিয়েছে আমি জানি না। জনগণ আমি কি চেয়েছি? আমার জনগণ কিন্তু এই সংস্কার, সাধারণ জনগণকে আমি আবারও বলি, এই দেশে যদি কেউ বলে থাকে আমার ডাকে হাজার হাজার লোক আসছে, আমি সেটা বলবো ভুল। এই দেশের সাধারণ মানুষ দেখেছে আবু সাইদকে চোখের সামনে গুলি করে মারতে, এই দেশের সাধারণ মানুষ দেখেছে ছাত্র মরেছে, স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ প্রতিবাদে নেমেছে। যে বলে যে আমার ডাকে আসছে, উনি কালকে ডাক দিক, দেখি তার নেতা আসে কিনা। এই যে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত চাওয়া, 71 বলেন, 90 বলেন, কেউ সেটাকে ব্যবহার করতে চায়। কারণ আপনি যে এত সংস্কার করছেন বলছেন, কালকে নির্বাচনের পর যেই দলই ক্ষমতা আসুক, ধরুন বিএনপি ক্ষমতা আসছে, বিএনপি যদি ওটা ছুঁড়ে ফেলে দেয়, কি করার ক্ষমতা তাদের আছে? করছে না। ট্রাম্প, আপনি দেশ চালাচ্ছেন, একজন পুরো বদলে দিয়েছে। কাজে দরকারটা কি? দরকার কতগুলো জায়গায় প্রাতিষ্ঠানিক। ভাই আপনি বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, আওয়ামী লীগ করেন, জামাত করেন, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার একমত, আপনি কোনোভাবেই দেশে দুর্নীতি করতে পারবেন না। আপনি বিএনপি করা কোনো অপরাধ না, জামাত করা কোনো অপরাধ না, আওয়ামী লীগ করা কোনো অপরাধ না, কিন্তু আপনি দেশের সম্পদ পাচার করা অপরাধ। আপনি যেই পাচার করেন তাকে জেলে যাবেন, যেই দুর্নীতি করবেন সে যাবেন। ক্রস ফায়ার ভয়ঙ্কর অপরাধ, ডিজিটাল সিকিউরিটি ভয়ঙ্কর অপরাধ। তাহলে আপনি করবেন কি? আপনি প্রাতিষ্ঠানিক কাঠামো করবেন। দেখেন, আমরা দেখলাম এই সরকার আসার পর ডিসি নিয়োগ হচ্ছে কিভাবে। আগে আওয়ামী লীগ তার লোক দিচ্ছে, এখন আপনি তার পছন্দের লোক দিচ্ছেন। কেন বাবা? আপনি সংস্কার করতে গিয়ে আপনি ডিসি নিয়োগের এমন একটা কাঠামো করেন যে এই বাংলাদেশের ভবিষ্যৎ যারা ডিসি হবে, তার আমি অতীতের 10 বছরের চাকরি দেখবো, সে জনগণের জন্য কি করছে, সততা কি করছে। আপনি এইটা নাম হচ্ছে কাঠামো। আপনি থানার ওসি নিয়োগের ওসি নিয়োগের ক্ষেত্রে লক্ষ্য করেন, যার পেছনে এই জিনিস আছে, এইগুলোকে বলে প্রাতিষ্ঠানিক চাওয়া। আমাদের বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান বলে কিছু নাই। আমরা সব করেছি কি ব্যক্তিকেন্দ্রিক। আমি যা বলবো দেশ সেভাবে চলবে, আমি উপদেষ্টা, আমি যা চাই তা হবে, আমি ভিসি যা চাই, এইভাবে একটা দেশ চলতে পারে না। কিন্তু আপনি যদি প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো করতেন, সচিব নিয়োগ হবে এইভাবে, ইলেকশন কমিশন হবে এইভাবে, ওসি নিয়োগ হবে এইভাবে, তাহলে ওই দেশ চলে। এখন আমরা কি দেখি, আগে ধরেন আপনি ছাত্রলীগ যা যা করতো, তদবির, ক্ষমতা, গুন্ডামি, আমরা ঠিক তাই দেখি। আমরা আগে মন্ত্রী উপদেষ্টা, আপনি যদি চোখ বন্ধ করে দেখেন, আপনি উপদেষ্টাদের ভাষ্য শুনলে বুঝতে পারবেন না এটা কি আওয়ামী লীগ আমল চলছে না এই আমল চলছে। আপনি জাস্ট ভুলে দেন, আপনার মনে হবে একই কথার পুনরাবৃত্তি করছে। আপনি দেখেন, এবং আরেকটা জিনিস বলি, আপনি ন্যূনতম চলার, একজন মানুষের পেট চলার, বাসা ভাড়া দেওয়ার ন্যূনতম খরচ কিন্তু এক। আপনি একজন মানুষকে বেতন দেবেন 5,000 টাকা, আর কাউকে দেবেন 1 লাখ টাকায় হতে পারে। আমি মনে করি এই রাষ্ট্রের সবার যেই পেশাতেই থাকুক না কেন, ন্যূনতম একটা বেতন আপনি 40-50 হাজার টাকা ঠিক করেন, তারপরে আপনি এক্সট্রা অর্ডিনারিকে আলাদা দেন। কিন্তু আপনি দেখেন, আপনি এই ঢাকা শহরে একজন সরকারি কর্মকর্তার প্রথম শ্রেণীর বেতন শুরু হয় 30-35 হাজার টাকা দিয়ে। ও বাসা ভাড়া দিবে, কেউ চলবে কি করে? আমি মনে করি আমাদের কতগুলো বেসিক ঠিক করা উচিত। এখন আমাদের হয় কি, সারাক্ষণ নিজের স্বার্থের সাথে দেখতে, আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা অন্ধ আনুগত্য, অন্ধ ঘৃণা। এই দেশে যে বিএনপি করে সে বিএনপির প্রতি অন্ধ আনুগত্য, যে আওয়ামী লীগ করে সে আওয়ামী লীগের প্রতি অন্ধ আনুগত্য, যে জামাত করে সে জামাতের প্রতি অন্ধ আনুগত্য। অন্ধ আনুগত্য এবং অন্ধ ঘৃণা শুধু বিভক্তি সৃষ্টি করে। আপনি অন্ধ আনুগত্য, অন্ধ ঘৃণা না করে দেশটাকে সামনে রাখেন, যে আমি আমার দলকে অমুক পছন্দ করতে পারি, কিন্তু তিনি অন্যায় বললে অন্যায়, আমি অমুককে পছন্দ করি কিন্তু তার অন্যায়টা না। আমরা দুর্নীতি কেউ করলে আমি সেজন্যই বলি, আমরা এখন খুঁজছি যে আচ্ছা ও আওয়ামী লীগ করছে ওরে মারো, ও বিএনপি করছে ওরে পিঠে ইলেকশনে দেওয়া যাবে না। তো আমি বলি কেন বিএনপি করা অপরাধ না, কিন্তু বিএনপির নাম ভাঙায় দুর্নীতি করলে আপনি তাকে সাজা দেন। আওয়ামী লীগের নাম ভালে যে চুরি করছে আপনি তারে সাজা দেন। আপনি কি তাই দিতে পারছেন? আর আপনি যদি মনে করেন যে ভাই আমি আওয়ামী লীগের রাখবো না, ঠিক আছে, আপনি 1.5 কোটি মানুষরা মনে করেন যে ঠিক আছে আপনি মেনে ফেলবেন, এভাবে দেশ হয়। এখন আপনি যে ঘৃণা বিভক্তির, আপনি কি মনে করেন না যে জুলাই আগস্টের আন্দোলনে আমি দেখেছি অনেক পুলিশের সন্তান, আওয়ামী লীগের সন্তান, আমলার সন্তান রাজপথে নেমেছে? কেন? অন্যায়।
এই যে দেশ রক্ত সবার, এখন আপনি এখন হচ্ছেন কি, যখন আপনার প্রয়োজন ছিল আপনি মুক্তিযুদ্ধ বলেন 90 বলেন সবাইকে এক করেন, প্রয়োজন শেষ এবার আপনি বিভক্তি বানান, এবং কোনো জবাবদিহিতা না। আমরা কি চেয়েছি? সুশাসন, জবাবদিহিতা। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার তার 6 মাসের কাজ, স্বাস্থ্য উপদেষ্টার কাজ, শিক্ষা উপদেষ্টা বই দিতে পারলেন না, বাণিজ্য উপদেষ্টা জিনিসপত্রের দাম কমাতে পারছেন না, নাগরিক, এই জন্য কি একজন উপদেষ্টা কোনো দায়বদ্ধতা আমরা করেছি? এই যে 1.5-2 বছর চলবে দায়বদ্ধতা। আমি মনে করি সারা পৃথিবী দেখেন এরকম একটা পরিস্থিতি, আমি মনে করি আপনারা একটা টাইমলাইন দেন কবে নির্বাচন করতে চান, এবং নির্বাচনের প্রক্রিয়াটা আপনারা এমন করেন যে নির্বাচনে দুর্বৃত্তায়ন হবে না, লুটপাট করবো না, এবং সাধারণ জনগণ যাকে চায় সে যেন ক্ষমতা আসতে পারে। কিন্তু ওই যে আপনি কাঠামোগুলো এমন করেন যে আপনি নির্বাচিত হইলেও চুরি করলে আপনার এই শাস্তি, দুর্বৃত্তায়ন করলে এই শাস্তি। আপনার এই প্রোগ্রামের মধ্যে রাষ্ট্রীয় পিপিকে বলেছে যে এই যে এসালাম 1000 কোটি টাকা পাচার করে, আওয়ামী লীগ পাচার করে, একটা চিঠি দিয়েছেন, তারা কিন্তু ওই আওয়ামী লীগে আমরা জবাব দিতে পারেনি। তাহলে আমি বলি যে আমাদের দেশের সমস্যাটা হচ্ছে আমি আমার লোক সব ভালো। হ্যাঁ, সালাম ভাই বিএনপি করে, সালাম ভাই সব কর্মীরা যা করে তাকে সমর্থন করতে হবে, নাগরিক কমিটি তার সব সমর্থন করতে হবে, এইভাবে একটা দেশ চলে না। উনি ফেরেস্তা না তো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদে নূর আমরা কেউ ফেরেস্তা না। আমার ভালোটাকে ভালো বলেন, খারাপটাকে ভালো বলেন, কিন্তু দেশটাকে আমরা কেউ ভারতপন্থী, কেউ পাকিস্তানপন্থী, কেউ আমিরাতপন্থী, তো বাংলাদেশপন্থী লাগর খুব অভাব। এবং আরেকটা হচ্ছে দিন শেষে আপনি কাকে, এই দেশের একটা আদিবাসী মারা যাওয়া মানে, এদের একটা শিক্ষার্থী মারা যাওয়া মানে, দেখছেন ইফতাদি মাদ্রাসার শিক্ষক কষ্ট পাওয়া মানে পুরো বাংলাদেশ কষ্ট পাওয়া। এই যে 17 কোটি মানুষ মিলে একটা ফুল দেশ, সেটা আমরা ভুলে যাই। আমরা একজন আরেকজনকে পরাজিত করতে চাই। আমি মনে করি আমাদের শিক্ষায় মূল্য, একজন আমেরিকান তার একজন নাগরিককে বাঁচানোর জন্য একটা দেশ ধ্বংস করে দিতে রাজি, আর আমরা সেই জাতি সারাক্ষণ পরস্পরকে হারাতে থাকি, পরস্পরকে খুন করি, পরস্পরকে পরাজিত করি। আমি মনে করি আমাদের এই দেশটাকে বাঁচানো উচিত। যে দলই করুন না কেন, বাংলাদেশ নামক রাষ্ট্রটা বাঁচে, এই কথাগুলো 15-20 বছর ধরে বলি। আওয়ামী লীগ বাংলাদেশপন্থী, আওয়ামী লীগ আমলে গালি খায়, বিএনপি জামাত সুশীল বলে, এখন গালি খায় আওয়ামী লীগ বলে, কারণ সত্য কথা ন্যায্য কথা এই দেশে কেউ নিতে পারে না। কিন্তু আমি মনে করি আমাদের এমন একটা কারণ, লিটন ভাই এখানে আসে, তিনি যখন আইন সালিশ কেন্দ্রে 2009, 10, 11 ক্রস ফায়ার গুম নিয়ে দিনের পর দিন নিয়ে লিখেছি, কোটা আন্দোলন নুররা জানে দিনের পর দিন লিখেছি, এজন্য গালি শুনতে হয়েছে। কিন্তু বিশ্বাস করেন জুলাই আগস্টে আমি আবারও বলি আওয়ামী লীগের শেখ হাসিনার পতন অনিবার্য ছিল। কিন্তু এই দেশ কি আমরা চেয়েছিলাম? এই কথা বললে আপনি আবার হয়ে যান খাবেন। আপনি জিজ্ঞাসা করেন একজন রিক্সাওয়ালাকে, একজন সিএনজিওয়ালাকে, ও কি বলে? এখন আপনি ষড়যন্ত্র করছেন, ষড়যন্ত্র অন্য কেন, আপনি ষড়যন্ত্র করছেন কি আমি আর কতদিন ক্ষমতায় থাকতে পারি, আমার লোককে আমি ক্ষমতায় আনতে পারি কিনা, রাষ্ট্রে বসে আমি আমার দলকে করতে পারি। এই দেশের মানুষ তো বোকা না, তারা সব বুঝে। কাজে আমি বলি জনগণের হাতে চলে যান, জনগণ ভোট দিয়ে ঠিক করুক। এই একটা সিস্টেম যদি আপনি করতে পারেন যে জনগণ ঠিক করবে কে যাবে কে আসবে, জনগণের ভোটের অধিকার দিতে পারেন, তাহলে একটা জবাবদিহিতা আসবে। আমি মনে করি একটা সুশাসনের কাঠামোটা আমাদের এই দেশে গড়াটা খুব জরুরি, যেটা আমাদের এই দেশে নেই।